আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, সবাইকে স্বাগত জানাচ্ছি উৎসব মঞ্চের প্রথম অনুষ্ঠানে। দর্শক, বরাবরের মতো আজকেও আমরা উৎসব মঞ্চের এই প্রথম অনুষ্ঠানে চ্যানেল এসের চেয়ারম্যান জনাব আহমেদুজ্জামান চৌধুরী জেপি এবং চ্যানেল এসের প্রতিষ্ঠাতা জনাব মাহি ফেরদৌস জলিলের সাথে আমরা কথা বলবো ২০ বছর এই যে গুরুত্বপূর্ণ সময়ে চ্যানেল এসের যে বিভিন্ন ধাপে বিভিন্নভাবে কমিউনিটির সাথে সম্পৃক্ততা, একই সাথে দর্শকদের প্রত্যাশার কথা, ভবিষ্যতের কথা আমরা জানার চেষ্টা করব। এই পর্যায়ে আমাদের সাথে এই অনুষ্ঠানে এখন আছেন আমাদের চ্যানেলসের চেয়ারম্যান জনাব আহমেদুজ্জামান চৌধুরী জেপি। সামাদ ভাই, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আজকে যোগ দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দর্শক মণ্ডলী, উৎসব মঞ্চ সারা দিনব্যাপী আজকে আপনারা উপভোগ করবেন এবং অনুষ্ঠানের শুরুতে আমরা আবারও আপনাদেরকে আহ্বান জানাই, আজকের এই অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত। যখনই যে কোনো সময় আপনারা সময় পাবেন, আপনারা চ্যানেলস আপনারা জানেন ওয়ালথামস্টোতে, লন্ডন ওয়ালথামস্টোতে আমাদের অফিস। এই অফিসে আপনারা আসতে পারবেন, কুশল বিনিময় করতে পারবেন, আমাদের যারা কলিগ আছেন তাদের সাথে আপনাদের সাক্ষাৎ হবে। সারা বছর যাদেরকে আপনারা টেলিভিশনের পর্দায় দেখেন তাদের সাথে কথা বলারও হয়তো আমরা সুযোগ করে দিতে পারবো। এবং অবশ্যই কমিউনিটির সর্বস্তরের মানুষ আজকে আসবেন, লন্ডন থেকে স্কটল্যান্ড পর্যন্ত আমাদের অতিথিরা বিভিন্ন সময়ে আমাদের চ্যানেলের স্টুডিওতে আজকে এসে চ্যানেলসকে শুভেচ্ছা জানাবেন, একই সাথে চ্যানেলসের প্রতি তাদের যে ভালোবাসা সেই ভালোবাসারও জানান দিবেন। চ্যানেলসও এই সুযোগে আমাদের কমিউনিটির প্রতি তাদের যে কমিটমেন্ট আছে সেই কমিটমেন্টের আরেকটি নতুন, আমি মনে করি নতুন সূর্যোদয় আজকে রচিত হবে। ২০ বছর দীর্ঘ সময়, এই দীর্ঘ সময়ে আমরা চেষ্টা করেছি তিনটি জেনারেশন এক্স, জেনারেশন ওয়াই এবং জেনারেশন জেড, জেনজি, এই তিনটি জেনারেশনকে সম্পৃক্ত করে চ্যানেলস কমিউনিটি বাংলাদেশ বহির্বিশ্ব এক করে একটি প্ল্যাটফর্ম তৈরি করার। দর্শক মণ্ডলী, ২০ বছরের শুরুতে, ২০ বছরের পর প্রতিষ্ঠাবার্ষিকীতে ২১ বছরের শুরুতে আপনাদের সবাইকে প্রাণঢালা অভিনন্দন চ্যানেলসের সাথে থাকার জন্য। তবে সামাদ ভাই, ২০ বছর অনেক দীর্ঘ সময়, আপনি অনেক দিন ধরে চ্যানেলসের প্রায় শুরু থেকে আপনি আমাদের চেয়ারম্যান। এই ২০ বছরের প্রথমেই জানতে চাইব আপনার অনুভূতি। এটা মানে আমি বলবো আপ অ্যান্ড ডাউন, রেইনি ডেজ, সানশাইন, সব কিছু মিলে ২০ বছর। আমরা মানে ধরেন এজ এ কান্ট্রি ব্রিটেন, দেখেন কয়েকটা রিসেশন গেল, তারপরে ব্রেক্সিট, কোভিড থেকে শুরু করে অনেক চড়াই উতরাই আমরা অতিক্রম করতে শুরু করেছি। আমি বলবো কমিউনিটি এজ এ হোল, কমিউনিটিরাও আমাদের অনেক উত্থান পতন হয়েছে। তার মধ্যে অন্যতম হলো যে আমাদের কেটারিং ইন্ডাস্ট্রি, যেটা ফ্লারিশিং ছিল, আই ওয়াজ ওয়ান অফ দেম, কিন্তু ওভার লাস্ট 2 decades এটা ডিক্লাইন করেছে। দিস ইজ বিকজ আমাদের যারা গ্রাহকরা, ক্লায়েন্টেল, তাদের ইটিং হ্যাবিট চেঞ্জ হয়েছে ইন ওয়ান হ্যান্ড। অন দি আদার হ্যান্ড আমরা অ্যাডাপ্ট করতে পারিনি মডার্ন ইকুইপমেন্ট থেকে শুরু করে, আইটি থেকে শুরু করে প্রেজেন্টেশন, তার সাথে আমরা অ্যাডাপ্ট করতে পারিনি। দ্যাট ওয়াজ এ ফেইলিয়ার। পজিটিভ সাইড হলো দি নিউ জেনারেশন হ্যাভ ইমার্জড এবং তারা নতুনত্ব নিয়ে আসতেছে এবং দে আর ডুইং ভেরি গুড বিজনেস। আই নো অনেক আছে যারা ডাক্তার বা ইঞ্জিনিয়ার বা অনেক প্রফেশনে ছিল, তারা দে আর কামিং ব্যাক টু দেয়ার প্যারেন্টস বিজনেস অ্যান্ড দে আর টেকিং ইট ওভার, সো দে আর ডুইং ভেরি ওয়েল। বাট দ্যাট ডাজন্ট মিন দ্যাট উই হ্যাভ achieved everything. There are loads of restaurants, many of them have closed, staff shortageও ছিল। তারপরে সব মিলিয়ে এটা একটা বিশাল আমাদের সেটব্যাক। অন দি আদার হ্যান্ড আপনি দেখবেন যে আমাদের যে ওয়ার্কফোর্সটা এখন পাওয়া যায় না, বিকজ দে হ্যাভ মুভড ইনটু ডিফারেন্ট এরিয়াস, ট্যাক্সি ফর ইনস্টেন্স, ফ্লেক্সিবল এরিয়াস। তো এই জন্য অনেক আউটস্কার্টের রেস্টুরেন্টগুলো সাফারও করছে। তো এগুলা, তারপরে আমাদের ধরেন যে সব চেঞ্জ হয়েছে, নর্মাল যে চেঞ্জ হয়েছে, সেটা আমি বলবো আইটি রিলেটেড সব কিছুতে। আপনি ধরেন NHS থেকে শুরু করে ডাক্তারের সাথে বুকিং করা থেকে শুরু করে সব কিছুতেই আপনার নলেজ থাকতে হবে, কম্পিউটার ইউজ ওর মোবাইল ইউজ, সেটাতে আমরা পিছনে পড়ে গেছি। সো এইসব জিনিস আমাদের অ্যাডাপ্ট করতে হবে। নাও হাউ টু ডু ইট, আমরা চেষ্টা করছি ইয়াঙ্গার জেনারেশনকে ইন্সপায়ার করে আমাদের সাথে নিয়ে আসার জন্য। হাউএভার দে আর ডিসকারেজড টু কাম অ্যান্ড জয়েন বিকজ
আই উড সে আমাদের সমস্যার জন্য, কারণ আমরা একটা মিটিং ডাকবো, তাদের সাথে আলোচনা করব, কিন্তু তাদের আমরা তেমন কোনো গুরুত্ব দেই না। সো দে ফিল দ্যাট দে আর নেগলেক্টেড অ্যান্ড আইসোলেটেড। এটা একটা আছে। তারপরে আরেকটা জিনিস আছে, আমাদের ফ্যামিলি লাইফ যেটা আছে, প্যারেন্টসরা ইম্পোজ করে দেন তাদের উপর যে এটা করো সেইটা করো, তুমি ডাক্তার হবে, তুমি ইঞ্জিনিয়ার হবে, কিন্তু ও চায় না সেটা হওয়ার জন্য। সব কিছু মিলে এই 20 বছর আমাদের একটা টাফ টাইম গিয়েছে। আর আমি তো বললাম রিসেশন, তারপরে আরেকটা জিনিস আছে ইমিগ্রেশন ইস্যু। ইমিগ্রেশন হ্যাজ হ্যাম্পার্ড লট অফ পিপুল। আই নো অনেক আসছিল 20-22 বছর আগে এখানে কিচেন পোর্টার, সেক্টর বেসড স্কিমে কিচেন পোর্টার, ক্লিনার হিসাবে তারা এখনও পারমিশন পায়নি। প্রথমে ছিল 10 বছর, 7 বছর, তারপরে 10 বছর, তারপরে 14 বছর, তারপরে নেওয়া হলো 20 বছরে। এখনও দে আর ওয়েটিং। সো হোয়াট হ্যাপেন্স, দে আর ওয়ার্কিং, দে হ্যাভ টু লিভ। গভর্নমেন্ট ইজ ডিপ্রাইভড অফ ট্যাক্স, অর্থাৎ এই সেক্টরে অনেক ধরনের চ্যালেঞ্জ আছে, এবং চ্যানেলস তো এই সেক্টরকে ঘিরে অনেক কিছু করার চেষ্টা করেছে, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন থেকে শুরু করে ডকুমেন্টারি কিংবা কেটারিং সার্কেলের মতো অনুষ্ঠান। তো এই বিষয়গুলি আসলে আমাদের কমিউনিটিতে সচেতনতা নিশ্চয়ই বাড়ানোর ক্ষেত্রে কি ভূমিকা রেখেছে বলে আপনি মনে করেন? আমি মনে করি যে আমরা যখন শুরু করি, যদিও ওয়াচিং টেলিভিশন ওয়াজ এক্সট্রিমলি পপুলার, তারপরে বিকজ অফ আইটি, as I said, it has reduced, বাট আমি মনে করি চ্যানেল এসের ভিউয়ারশিপটা তেমন আমরা লস করি নাই। ওয়াই? বিকজ উই কেয়ার ফর দ্য কমিউনিটি, বিকজ উই সার্ভ দ্য কমিউনিটি। আমরা তাদের সুখে আছি, তাদের দুঃখে আছি, এবং আমরা যতটুকু সম্ভব আমরা চেষ্টা করি তাদের সমস্যাগুলো তুলে ধরতে এবং অ্যাড্রেস করতে। ফর ইনস্টেন্স, লাইক এডুকেশনাল অ্যাওয়ারনেস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আমি যে সব জিনিসগুলো বললাম সেগুলা অ্যাওয়ারনেসেরও অনেক আছে। আমাদের বিভিন্ন প্রোগ্রাম আছে, ইয়োর হেলথ থেকে শুরু করে, তারপরে অবভিয়াসলি আমি তো এটা চিফ অ্যাডভাইজার, জানেন, কেটারিং সার্কেলে আমরা উই আর ট্রাইং টু আপগ্রেড দি thinking and presentation and everything, you name it, within the catering industry. তো সিমিলারলি আমাদের অনেক প্রোগ্রাম আছে। তারপরে আসেন ধরেন আমাদের ধার্মিক যে ইস্যুটা আছে, আমরা একটা কনজারভেটিভ দেশ থেকে, মানে কনজারভেটিভ মনের লোক আমাদের এই দেশে আছেন, তো সবাই রিলিজিয়াস, স্পেশালি আফটার দে গিভ বার্থ টু দেয়ার চিলড্রেন দে বিকাম মোর রিলিজিয়াস। সো আমরা চেষ্টা করছি তাদের বুঝাই দিতে যে দিস ইজ হাউ you guide your children, you do not impose upon your children to do this and that. Love them, care for them, and let them grow up as they want, but make sure that they do not go into a wrong path. For instance, ধরেন extreme drugs থেকে শুরু করে। সো আমার মনে হয় যে আমি বলবো যে 20 বছর আগে আমাদের কমিউনিটিতে যেসব সমস্যা দেখেছি এটা অনেকটা রিডিউস হয়ে গেছে। সেটার ক্রেডিট আমি বলবো ম্যাক্সিমাম ক্রেডিট চ্যানেলে, স্যার। কমিউনিটি অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে, কনভারসেশন ক্রিয়েট করতে, এবং একই সাথে যে আমাদের ধর্মীয় দায়িত্ব পালনের পাশাপাশি আমরা ব্রিটেনে আছি, ব্রিটেনের সমাজ ব্যবস্থা সম্পর্কে আমাদের কমিউনিটিকে সম্পৃক্ত করার সুযোগ তৈরি করতে চেষ্টা করেছে চ্যানেলস। আমরা জানি যে 1950, 60, 70, 80 দশকে বা 90-এর দশকেও যারা অনেক অ্যাক্টিভ ছিলেন আমাদের কমিউনিটির গুরুরা, মুরব্বীরা, তারা অনেকেই চলে গেছেন, এবং তারা এক একজন এক এক বটবৃক্ষ। মুক্তিযুদ্ধের সময় তাদের ভূমিকা থেকে শুরু করে, কেটারিং ইন্ডাস্ট্রি থেকে শুরু করে, ইমিগ্রেশনে ক্যাম্পেইন থেকে শুরু করে বিভিন্ন সময় ভূমিকা রেখেছেন। রেশিয়াল অ্যাটাকের বিরুদ্ধে যারা সংগ্রাম করেছেন। তো এখন প্রশ্ন হচ্ছে যে ডিজিটাল ট্রান্সফরমেশনের কারণে, নিউ মিডিয়া আসার কারণে কখনো কখনো কি আপনার কাছে চ্যালেঞ্জ মনে হয় কিনা যে আমরা এই হিস্ট্রি কিভাবে ধরে রাখতে পারি, নতুন প্রজন্মের সামনে আমরা কিভাবে সেই হিস্ট্রি তুলে ধরব? ডেফিনেটলি ইউ হ্যাভ রেজড এ ভেরি ইম্পর্ট্যান্ট টপিক, যেটা আমাকে সবসময় আমি চিন্তিত থাকি। ফর ইনস্টেন্স, এখন তো শত শত মিডিয়া, অনলাইন মিডিয়া থেকে শুরু করে সবই অ্যাবাউট টুডে, অ্যাবাউট টুমরো, নট অ্যাবাউট মাচ অ্যাবাউট টুমরো অ্যান্ড ইয়েস্টারডে। সো এগুলা প্রোগ্রাম হচ্ছে,
তারপরে পাবলিসিটির জন্য অনেকে তাদের হায়ার করে নিয়ে লাইভ অনুষ্ঠান করছেন। হাওয়েভার আমি মনে করি চ্যানেল এস এর মতো প্রতিষ্ঠান যেগুলো আছে তারা আমরা চেষ্টা করি যে প্রিভিয়াস হিস্ট্রিটা তুলে ধরতে। আনফর্চুনেটলি একের পর এক আমার জানা মতো আমার অনেক কলিগস তারা দুনিয়া থেকে চলে গেছেন, কিন্তু তাদের মেমোরিটা রিটেইন করার জন্য তারা যে প্ল্যাটফর্মটা ক্রিয়েট করে গেছেন সেটা রাখার জন্য হয়তো আমরা চেষ্টা করছি, কিন্তু আমি তেমন কোনো ইনস্টিটিউশন দেখি না যারা চেষ্টা করে। ধরেন আমার যাত্রা শুরু হয়েছিল 72 থেকে, তো 70 and I got involved with business since 1979 and রাজপুত ছিল একটা মিচেলিন স্টার রেস্টুরেন্ট, গুড ফুড গাইডে ছিল। আজকে কেউ জানে না, সেটা কি কেউ জানবে না, কিন্তু বর্তমানে যারা আছে তারা এগেইনস্ট দেয়ার পাবলিসিটি অ্যান্ড প্রমোশন এটা ফর টুডে তারা জানে। কিন্তু এটা তো একটা ইতিহাস যে তখন বীরাস্বামী সহ বেনারস আরও কয়েকগুলো গেলর্ড কয়েকটা রেস্টুরেন্ট ছিল ইন্ডিয়ান ওন্ড। উই ওয়ার দি অনলি বাংলাদেশি ওন্ড রেস্টুরেন্ট who broke the image of Indian restaurants being a curry house, for hot food and so on, and Michelin star হিসাবে স্বীকৃত হওয়ার। এইসব জিনিস মানে কেউ বদার করে না, কেউ। এখন প্রশ্ন হচ্ছে, তো এটা তো চ্যালেঞ্জ, এখন নিউ মিডিয়ার বাস্তবতা তো আমাদেরকে মেনে নিতে হবে। এখন এখানে স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল যেগুলি প্রত্যেকটা চ্যানেলই আমরা জানি অত্যন্ত চ্যালেঞ্জিং সময়ের মধ্য দিয়ে যাচ্ছে, ফিনান্সিয়াল কিংবা রিসোর্সেস কিংবা ডিমান্ড, প্রত্যেকটি ক্ষেত্রে আমরা চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছি। তো সেক্ষেত্রে আসলে কমিউনিটির আসলে এখানে ভূমিকা কি হওয়া উচিত বলে আপনি মনে করেন? কমিউনিটি দেখেন একটা জিনিস, আমার বয়সী আমার জেনারেশনে যারা আছেন দে আর অল মোস্ট অফ দেম আর রিটায়ার্ড অ্যান্ড মোস্ট অফ দেম আর ফিজিক্যালি আনফিট। সো আমাদের একটু পরের জেনারেশন যারা আছে তারা ফিট এবং দে লাভ গোয়িং টু মিটিংস। তারা গাইড করবেন যে একটা মিটিং 3টার সময় শুরু হওয়ার কথা, উই মে অ্যালাউ 5-10 মিনিটস, আমরা এটা 5টা পর্যন্ত নেব না। দেন ওয়েন ইট কামস টু স্পিকার্স, তারা ধরেন একজনকে বলে দেওয়ার জন্য যে আপনি 3 মিনিট নেবেন, নট 30 মিনিট। এগুলা তাদেরই অ্যাডাপ্ট করতে হবে। তারপরে কেটারিং ইন্ডাস্ট্রিতে তারাই ইনিশিয়েটিভ নিতে হবে। আমরা পিছনে আছি, আমরা যারা জীবিত আছি আমরা পিছনে আছি, উইল সাপোর্ট দেম। But there is a disadvantage as well. Every organization you see in this country, once they are successful, get known, then আরেকটা প্যারালাল হয়ে যায়, 2-3টা অর্গানাইজেশন হয়ে যায়। তো তাদের মোটিভ যেটা ছিল বা থাকে সেটা থেকে তারা ডাইভার্ট হয়ে কম্পিটিশনে চলে যায়। কম্পিটিশন মিনিং টু হ্যাভ এ luxurious get together, dinner and so on, and have publicity through the media, electronic media and normal media. So এইসব জিনিস মিলে মানে আমার মনে হয় যে ভূমিকাটা এখন আমাদের নেক্সট জেনারেশনটা রাখতে পারেন, বাট এট দ্য সেম টাইম দেয়ার আর লট অফ এল্ডার্স হু লেড দ্য ফাউন্ডেশন, দে আর স্টিল এলাইভ। এখন ভবিষ্যতের কথা আমরা বলছিলাম যে ভবিষ্যতে নতুন প্রজন্মের কথা বলছি, এবং নতুন প্রজন্ম মানেই হচ্ছে এখন তারা সোশ্যাল মিডিয়া, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সামনে আরও অনেক ধরনের মিডিয়ার প্রভাব থাকবে। একটি গবেষণায় দেখা গিয়েছে 2040 সালে স্যাটেলাইট টেলিভিশনের ভিউয়ারশিপ ড্রামাটিক্যালি কমে যাবে। 30% অফ দি পপুলেশন উইল বি ওয়াচিং স্যাটেলাইট টেলিভিশনস। তো এখন আমি যেটা বোঝার চেষ্টা করছি আপনার কাছ থেকে যে এখন আমাদের কমিউনিটি তো এখনও স্যাটেলাইট টেলিভিশন ড্রিভেন এবং তারা রিলাই করে থাকে। এখন এই কমিউনিটির স্যাটেলাইট টেলিভিশন এবং কমিউনিটির সম্পৃক্ততা বাড়াতে কোন কোন উদ্যোগ নেওয়া উচিত যাতে করে একটা সাস্টেনেবল মডেল আমাদের কমিউনিটিতে দাঁড় হয় এবং যারা কমিউনিটির জন্য কাজ করছেন তাদের দীর্ঘস্থায়িত্ব যেন বাড়ে? আপনি তো জানেন যে আমি একজন নিউজ রিলেটেড পারসন। আই হ্যাভ অলওয়েজ বিন ইনভলভড উইথ নিউজ মিডিয়া। আমার কাছে অনেক লোক যোগাযোগ করেন এবং তারা বলেন আমরা নিউজ দেখতে চাই, বাংলাদেশ সম্বন্ধে জানতে চাই, কিন্তু সব নিউজই ব্যাড নিউজ। বিকজ যারা এটা করেন তারা তো ব্যাড নিউজে হেডলাইন দেবেন, এটা তারা ভিউয়ারশিপ বাড়ানোর জন্য। সো দ্যার ইজ নাথিং পজিটিভ দে ক্যান সি
সো দ্যাটস এ নেগেটিভ ফ্যাক্টর। তারপরে আরেকটা জিনিস আমাকে বলতেই হয়, অনলি ইয়েস্টারডে সামওয়ান ওয়াজ টেলিং মি দ্যাট আমাদের ড্রামাগুলো যেগুলো আছে তাদের যেভাবে কাপড় চোপড় পরে, তারা যেভাবে কোনো মেকআপ নাই, যেভাবে ফিল্মিং হয়, এইসব মানে বর্তমান যুগে এইসব চলে না। তো আমার মনে হয় যে আমরা চ্যানেল এস থেকে চেষ্টা করি, হাউএভার as you mentioned that there are obstacles as well, which is the financial crisis. And financial crisisটা এটা বিভিন্ন প্রকারে মানে আমাদের উপর পড়েছে, চাপ পড়েছে। ব্রেক্সিট একটা ইস্যু, তারপরে ধরেন রিসেশন, কোভিড, তারপরে ধরেন ভিউয়ারশিপ আর একটা প্রবলেম। সো এইগুলা মিলে আমরাও স্ট্রাগল করি, কিন্তু আমাদের সেই সামর্থ্য নাই যে সব জিনিস অ্যাড্রেস করে আমাদের ভিউয়ার্সদের কাছে পৌঁছে দেব। উই আর ট্রাইং অ্যান্ড উইল ডু আওয়ার বেস্ট ইন ফিউচার এজ ওয়েল, বাট এটা একটা ডিফিকাল্ট সিচুয়েশন। অ্যাট দ্য সেম টাইম আপনি জানেন যে আমাদের টেলিভিশনে বাঁচার জন্য আমাদের অ্যাডভার্টাইজারসদের প্রয়োজন। তো অ্যাডভার্টাইজাররাও আমাদের মানে একটু কমে যাচ্ছে বিকজ অফ সোশ্যাল মিডিয়া। সো আমার মনে হয় যে আমরা সবাইকে ইন্সপায়ার করব এবং এনকারেজ করব টু কাম ব্যাক টু ইয়োর প্ল্যাটফর্ম। এটাই আমাদের উদ্দেশ্য, কারণ এন্ড অফ দ্য ডে এজ আই সেড দি আদার মিডিয়া যেগুলো আছে অনলাইন বা অনলাইন টিভি media is very important. They can go back, they can research and everything. আর অনলাইন মিডিয়াগুলো আজকের নিউজ বা মানে ওদের জন্য বেশি লম্বা হয়ে যাবে, বেশি পুরনো ইয়েতে গেলে। সো আই থিঙ্ক দ্যাট as we want to support the community has a duty to support us. At the same time, এখন বিষয় হচ্ছে যে আমরা যতই সোশ্যাল মিডিয়াতে নিউজ দেখি না কেন বা সোশ্যাল মিডিয়ার উপর আমরা রিলাই করি না কেন, সোশ্যাল মিডিয়াই কিন্তু আবার ফেক নিউজের প্রবর্তক। গত কয়েকদিনের যে 2 সপ্তাহ বা 3 সপ্তাহের বাংলাদেশের নিউজ বলেন, কিংবা সিরিয়া সংক্রান্ত নিউজ, কিংবা আমেরিকান ইলেকশনের আগে নিউজ, কিংবা ব্রিটেনে যে জেনারেল ইলেকশন হলো সেই ইলেকশনের আগে নিউজ, ফেক নিউজের সয়লাভ ছিল সোশ্যাল মিডিয়া। কিন্তু মেইনস্ট্রিম মিডিয়া, স্যাটেলাইট টেলিভিশন রেগুলেটরি হওয়ার কারণে সেই সুযোগ নাই, অলমোস্ট জিরো। অন্তত এই দেশে নেই, অলমোস্ট জিরো। এখন প্রশ্ন হচ্ছে আবার কেউ যদি ফেক নিউজ ছড়ায়, সম্প্রতি একটা ব্রিটিশ টেলিভিশন চ্যানেল, তাদেরকে ফাইন করা হয়েছে ফেক নিউজ ছড়ানোর জন্য নয়, তাদেরকে ইম্পার্শিয়াল নিউজ করতে তারা ব্যর্থ হয়েছেন সেই কারণে, একটি মেইনস্ট্রিম টেলিভিশন চ্যানেল এই দেশে। তো সেক্ষেত্রে তো আলটিমেটলি দর্শকদেরকে টেলিভিশনের যে প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মের উপরই অথেন্টিক এবং ট্রাস্টওয়ার্দি নিউজ সোর্স কিংবা অনুষ্ঠানের জন্য তো স্যাটেলাইট টেলিভিশনের উপরই নির্ভর করতে হচ্ছে। আমি এক্সাম্পল দেব, যেমন যেসব দেশে, ফরগিভ মি সেইং, আমি বলবো ললেস কান্ট্রিজ, আমি নাম বলবো না। আমি রিসেন্টলি একটা দেখে আমি হতবাক হয়ে গেছি। বাংলাদেশের একটা নিউজ, সেইখানে একটা পলিটিক্যাল পার্টির ভাঙ্গা হচ্ছে, ওদের ফলকটা ভাঙ্গা হচ্ছে। তারপরে দূর থেকে একটা শট নেওয়া হয়েছে একটা ঘর থেকে, এটাতে আগুন জ্বলতেছে একটা মন্দিরে, মানে ধার্মিক ইনস্টিটিউশনে। কিন্তু আসল ম্যাটারটা হলো এর পাশে একটা বাড়ি, একজন লিডারের বাড়ি, ওইটা আক্রমণ হয়েছিল। আর ওই যে ধ্বংস করা হচ্ছে বাড়িঘর, এটা ওই ফলকটা ভাঙ্গা হচ্ছে দেখায় বলতেছে ওদের বাড়িঘর হয়ে গেছে। এবং দ্যাট ইজ মানে রিয়েলি ডিসঅ্যাপয়েন্টিং। সিমিলারলি আরও অনেক নিউজ আছে যেটা মানে আপনি মানে যদি যারা নিউজ মানে কনস্ট্যান্টলি দেখেন তারা বুঝবেন ফেক নিউজ অন্যান্য দেশে কিভাবে হয়। কিন্তু আপনি ঠিকই বলেছেন যে আমাদের এই দেশে অন্তত বিকজ অফ স্ট্রিক্ট রেগুলেশন, অফকম রেগুলেশন, কেউ হ্যাঙ্কি প্যাঙ্কি করতে পারবে না। আলটিমেটলি মানুষ তো যদি তারা এনজয় করতে চায়, খবর এনজয় করতে চায়, প্রোগ্রাম এনজয় করতে চায়, আলটিমেটলি অথেন্টিসিটির জন্য তো স্যাটেলাইট টেলিভিশনই এখনো ভরসা। হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি। এখন এই যে ভরসার জায়গা এবং ভিউয়ারশিপ, মানুষ ভরসা করছে স্যাটেলাইট টেলিভিশনে, আবার ভিউয়ারশিপ বাড়ানোর দায়িত্ব চ্যানেলস বা মিডিয়ার, কিংবা একই সাথে দর্শকদের আকাঙ্ক্ষা তৈরি করার দায়িত্ব একটা মিডিয়ার। তো সেক্ষেত্রে দর্শকদের পার্সপেক্টিভ থেকে যদি আমরা চিন্তা করি যে দর্শকদের কি ভূমিকা হওয়া উচিত
এবং এই যে আপনার ফেক নিউজের কথা আমরা বলছিলাম, মিস ইনফরমেশনের কথা বলছিলাম, ডিসইনফরমেশনের কথা এখন আলোচনা হচ্ছে, এই পুরো বিষয়টি তো আমাদের জন্য একটি সুযোগ, স্যাটেলাইট টেলিভিশনের জন্য একটা সুযোগ। তো সেই সুযোগ কিভাবে দর্শকরা ক্রিয়েট করতে পারেন আমাদের জন্য? আমার মনে হয় প্রথমে দর্শকরা ডেফিনেটলি একমত যে এই ফেক নিউজগুলো আসে অনলাইন মিডিয়া থেকে এবং বা বিদেশি চ্যানেল থেকে। সো দর্শকরা এটা মানে ফিল করতে হবে যে আমরা এমন একটা দেশে আছি, ইট ইজ হাইলি রেগুলেটেড। সো আমাদের নিউজ ফর ইনস্টেন্স আমরা তো জানেন ইট ইজ ভেরি পপুলার, ওটাকে বলা হয় বিবিসি বাংলা নিউজ, বিবিসির মতো। আমরা চেষ্টা করি যতটুকু সম্ভব, আমরা চেষ্টা করি। তো আমার মনে হয় দর্শকরা ভিউয়ারশিপ একটু বাড়াবেন, সিমিলটেনিয়াসলি তারা আমাদের সাজেশন দেবেন। জি, দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। তারা আমাদের সাজেশন দেবেন, যে কমপ্লেন করবেন, আমরা চেষ্টা করব সেগুলো অ্যাড্রেস করতে। আর স্যাটেলাইট টেলিভিশন যে একটা রিলায়েবল সোর্স, সেটাও তারা মেসেজটা রিলে করতে হবে অন্যান্যদের কাছে। আপনি যে কোনো জায়গায় যাবেন, ট্রেনে উঠেন, বাসায় যান, দেখবেন শুধু সবাই মোবাইল টিপতেছে, হোয়াট, ইউটিউব অথবা সামথিং নিউজ দে আর রিডিং, অ্যান্ড দে আর, ইট ইজ এ ওয়েস্ট অফ টাইম, ইট ইজ এ ওয়েস্ট অফ টাইম। সো এগুলা মানে সব ক্ষেত্রেই আমার মনে হয় দেয়ার হ্যাজ টু বি এ সর্ট অফ understanding between the medias, electronic medias, and the community. And as I said, the middle-aged people are the people who should lead now. At the same time, আমাদের এনকারেজ করতে হবে ইয়াঙ্গার জেনারেশনকে সম্পৃক্ত করতে। আমরা চেষ্টা করি, চ্যানেল এসেও কি বেশ কয়েকটা প্রোগ্রাম ইংরেজিতে আছে, যেমন স্যাটারডে শো, তারপরে আরও অনেক আছে। তো তারাও সাজেস্ট করবে না, উই নিড সাম প্রেজেন্টার্স, আইডিয়াস। তারা আসেন, আমরা তাদের ইনশাল্লাহ অ্যাকোমোডেট করব। তো সর্বোপরি আমি বলবো যে একটা কমিউনিটির অগ্রগতিতে কমিউনিটি অর্গানাইজেশনস আছে, কিন্তু চ্যানেল এস এর মতো মিডিয়া ইজ ভাইটাল। অসংখ্য ধন্যবাদ। আমরা অনুষ্ঠান প্রায় শেষ পর্যায়ে এসে আপনি 20 বছর পূর্তি উপলক্ষে, চ্যানেলসের 20 বছর পূর্তি উপলক্ষে দর্শকদের প্রতি আপনার মন্তব্য এবং প্রত্যাশা। আমি বলবো যে আজকে 20 বছর পূর্ণ হলো, ফ্যান্টাস্টিক। আমি যদিও ছিলাম আগে বাংলা টিভির সাথে সম্পৃক্ত, তারপর নিউজ পেপারের সাথে সম্পৃক্ত, আপনারা জানেন, কিন্তু 20 বছর চ্যানেল এসের পূর্তি, এটা বিগ থিং। আমরা দেখেছি উইদিন আওয়ার লাইফ টাইম অনেক টিভি এসেছে, 2 মাস 6 মাস পরে চলে গেছে, কিন্তু লুক এট চ্যানেল এস, ইট ইজ স্টিল সার্ভাইভিং অ্যান্ড ইট ইজ স্টিল সার্ভিং দ্য কমিউনিটি। সো আমি বলবো যে চ্যানেল এসের সাথে থাকেন। আমি কিন্তু কিছুই বলিনি বাংলাদেশের ইনভলভমেন্ট চ্যানেল এসের জন্য। বাংলাদেশের ডেভেলপমেন্ট হোক ইসলামিক হোক নর্মাল ডেভেলপমেন্টে চ্যানেল এসের যে ভূমিকা, সেটা আমি বলিনি, কিন্তু সর্বোপরি ইট ইজ এ মানে চ্যানেল হুইচ সার্ভস all sections of the community both in UK, Europe and in Bangladesh. অসংখ্য ধন্যবাদ সামাদ ভাই আপনার চমৎকার বক্তব্যের জন্য। দর্শক, অনুষ্ঠানের এই পর্যায়ে যাব ছোট্ট একটি বিরতিতে। বিরতির পর আমাদের সাথে থাকবেন চ্যানেল এসের প্রতিষ্ঠাতা জনাব মাহি ফেরদৌস জলিল। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। সবাইকে ধন্যবাদ।